প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। প্রথম অধ্যায় আলোচনা করতেছিলাম। গত ক্লাসে আমরা পদার্থবিজ্ঞানের শ্রেণীবিভাগ নিয়ে কথা বলেছি। আজকে আমরা পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ থেকে শুরু করব। পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশে ধারায় পদার্থবিজ্ঞানকে আদি পর্ব বলতে গ্রিক, ভারতবর্ষ, চীন এবং মুসলিম সভ্যতার অবদান। এরপরে তোমার বিজ্ঞানের উত্থান পর্ব, কি করে বিজ্ঞান এতটুকু পর্যন্ত চলে আসছে, তারপরে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এগুলো এখানে আলোচনা হবে। তাহলে কি প্রথমে আমরা চলো তোমাদের সাথে আলোচনা করি আদি পর্ব বলতে আমরা কোন যুগকে বোঝাচ্ছি। আমরা প্রাচীনকালের মানে গ্রিক, ভারতবর্ষ, চীন এবং মুসলিম সভ্যতা সবগুলিকে একসাথে এখানে সংক্ষিপ্ত করে আদি পর্ব বলে নাম দেওয়া হয়েছে। এখানে ফার্স্টে যদি আমরা যাই গ্রিক সভ্যতায়, গ্রিক বিজ্ঞানী তেলিস একজন বিখ্যাত বিজ্ঞানীর নাম। তিনি সর্বপ্রথমে কার্যকারণ এবং যুক্তি ছাড়া শুধু ধর্ম, অতীন্দ্রিয় এবং পৌরাণিক কাহিনী ভিত্তিক ব্যাখ্যা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। দেখো, এগুলো এমসিকিউ জন্য লাগবে তোমাদের। তেলিস সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করছিলেন। তিনি তখন সূর্যগ্রহণ হয় নাই, কিন্তু তারা এগুলো অগ্রিম তথ্য দিতে পারতেন। লোডস্টোন মানে ভারী পাথর, যেটা দিয়ে চুম্বকের ধারণা হয়, মানে চুম্বক সম্পর্কে তিনি আইডিয়া দিয়েছিলেন, চুম্বকের কথা বলছিলেন। তো এক্ষেত্রে তোমার আমরা তেলিসের কথা বলতে পারি। দেখো, চুম্বক ধর্ম সম্পর্কে তিনি জানতেন। পিথাগোরাস সে সময়, এগুলো সব গ্রিক বিজ্ঞানীদের নাম। পিথাগোরাস একজন ভালো গণিতবিদ এবং বিজ্ঞানী ছিলেন। সনগুলো এমনি জানার থাকা লাগে, কিন্তু এগুলো পরীক্ষায় সনগুলো দেয় না। তুমি বিজ্ঞানীদের নাম এবং কে কোন কাজের জন্য বিখ্যাত ছিল এগুলো একটু পরে নিতে হবে। জ্যামিতি এবং কম্পমান তারের উপর মৌলিক কাজ করছিলেন পিথাগোরাস, যেগুলো এমসিকিউ জন্য লাগে, এমসিকিউতে থাকে। কম্পমান তার। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস তার মধ্যে পদার্থ অবিভাজ্য অ্যাটম নাম তিনি দিয়েছিলেন। এই যে এগুলো একটু পড়তে হবে তোমাদের। এই সময় সবচেয়ে বড় দার্শনিকের বিজ্ঞানী এরিস্টটলের কথা আমরা বলতে পারি। এরিস্টটল বলছিলেন মাটি, পানি, বাতাস, আগুন এগুলি দিয়েই পৃথিবীর সবকিছু তৈরি হয়েছে। এরিস্টার্কাস বলে আরেকজন বিজ্ঞানী, তিনি বলছিলেন সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিচ্ছিলেন। সবগুলো ধারণা সত্য, বর্তমানে সত্য নাও হতে পারে, অনেকগুলো চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, কিন্তু সেই সময়কার কথা আমরা আলোচনা করছি। দেখো, গ্রিক বিজ্ঞান, গণিত তার সর্বোচ্চ শিখরে সর্বকালের আর্কিমিডিসের নাম তোমরা শুনে থাকবে বিভিন্ন জায়গাতে। আর্কিমিডিস তরল পদার্থ ঊর্ধ্বমুখী বল এর মাধ্যমে ঊর্ধ্বমুখী বলের ধারণা তিনি দিয়েছিলেন। সমস্ত যে কোনো পদার্থকে তরলে যদি ডুবায় সেটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, এই ধারণাটা তিনি দিয়েছিলেন। তারপরে আরেকটি তত্ত্ব দিয়েছিলেন যে গোলীয় আয়নায় সূর্যরশ্মি কেন্দ্রীভূত করে, সূর্যরশ্মি সবগুলো গোলীয় আয়নায় ফেলে এক জায়গায় করে তিনি আগুন ধরে এতে সহায়তা করছিলেন, করতে পেরেছিলেন। তোমরা হয়তো জানবে লেন্স দিয়ে, বর্তমানে লেন্স দিয়ে এটা করা যায়। সূর্যের আলোতে ধরলে, সূর্যের মধ্যে ধরলে, লেন্সটা এইভাবে ধরলে এখানে আলো পড়লে আলোগুলো এক জায়গায় কেন্দ্রীভূত হলে সেখানে আগুন ধরানো যায়। তো গ্রিক আমলের আরেকজন বিজ্ঞানী এরাটোস্থেনিস, তিনি পৃথিবীর ব্যাসার্ধ বের করতে পেরেছিলেন। তখন তো ব্যাসার্ধ মাপা কঠিন ছিল, কারণ অত যন্ত্রপাতি ছিল না, তারপরেও তারা এগুলো করতে পেরেছিলেন। এখানে আমরা আর্কিমিডিস এবং খোয়ারিজমি দুজনের ছবি দেখতে পাচ্ছি, তোমরা বুঝতে পারতেছো। আর্কিমিডিস প্রথম জন, পরের জন হচ্ছে খোয়ারিজমি। ১,৫০০ বছর
জ্ঞান বিজ্ঞানের চর্চা বন্ধ ছিল। এটা বিজ্ঞানের বন্ধ্যাত্বকাল বলে। ভারতীয়, মুসলিম, চীনা ধারার সভ্যতা গ্রিকদের এই জ্ঞান চর্চাকে বাঁচিয়ে রাখছিলেন। ভারতবর্ষের বিখ্যাত কয়েকজন বিজ্ঞানীদের মধ্যে আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, ভাস্কর এরা গণিত, জ্যোতির্বিদ্যায় অনেক কাজ করছেন। শূন্যকে ব্যবহার করতে পেরেছিলেন ভারতবর্ষে আর্যভট্ট। শূন্য তোমরা জানো, কোনো অঙ্কের আগে শূন্য বসলে একরকম, অঙ্কের পরে বসলে আরেকরকম হয়। এই তত্ত্বগুলো ভারতবর্ষে চর্চা হয়েছিল এবং আর্যভট্ট সেটার ব্যবহার দেখিয়েছিলেন। মুসলিম গণিতবিদ বিজ্ঞানীদের ভিতরে আল-খোয়ারিজমী, তোমাকে ছবি দেখানো হলো একটু আগে, আল-খোয়ারিজমী তিনি একজন বিখ্যাত মুসলিম গণিতবিদ এবং বিজ্ঞানী, এবং তার লেখা একটা বই আল-জাবির বই থেকে বর্তমানে অ্যালজেব্রা নামটি আসছে। অ্যালজেব্রা তোমরা গণিত করো, গণিতে অ্যালজেব্রা, এটা আল-জাবির বই থেকে আসছে এবং এটার লেখক ছিলেন খোয়ারিজমী। বুঝতেই পারতেছো যে তখনকার আমলের সভ্যতা কত উন্নত ছিল, যেটা আমরা এখনো পর্যন্ত চেঞ্জ করতে পারিনি। অর্থাৎ এগুলো তারা যে গবেষণা করে বের করেছেন, তারা বড় বড় উচ্চশিক্ষিত ছিলেন, তোমরা বুঝতেই পারতেছো। ইবনে আল হাইয়াম আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে আলোক বিজ্ঞান সম্বন্ধে তিনি ধারণা দিয়েছিলেন। আল মাসুদি বলে একজন আরব বিজ্ঞানী, তিনি প্রকৃতির ইতিহাস লিখছিলেন সেই সময় 30 খণ্ড এনসাইক্লোপিডিয়া, চিন্তা করতে পারো সেই সময় 30 খণ্ডে এনসাইক্লোপিডিয়া লিখছিলেন তোমার বিজ্ঞান সম্পর্কে। অমর কয়ম তোমরা নাম শুনে থাকবে, তিনি একজন কবি হিসেবে পারস্য কবি হিসেবে খ্যাত ছিলেন, কিন্তু তিনি উচ্চমাপের একজন গণিতবিদ ছিলেন, জ্যোতির্বিদ ছিলেন, দার্শনিক ছিলেন। এগুলো তোমরা এমসিকিউ এর জন্য পড়বে। চীনা গণিতবিদ বিজ্ঞানী এরাও তোমার বেশ কিছু কাজ করছেন। তাদের মধ্যে শ্যান কুইয়ের একজন বিজ্ঞানীর নাম, তিনি চুম্বক নিয়ে কাজ করছেন এবং ভ্রমণ করার সময় তিনি একজন পর্যটকও ছিলেন। তো ভ্রমণ করার সময় তিনি কম্পাস ব্যবহার করে বিভিন্ন কোন দিক বের করা এগুলো তিনি করেছেন। যাই হোক, আমরা অধ্যায়টা অনেক দীর্ঘায়িত হয়ে যায়, এইভাবে লাইন ধরে করলে তোমরা একটু পড়তে হবে। আমি সংক্ষেপে একটু তোমাদের কোন কোন জায়গাটা এমসিকিউ এর জন্য দরকার সেটা একটু আলোচনা করে অধ্যায়টা দ্রুত শেষ করতে চাই, কারণ ইতিমধ্যে 3টা ক্লাস হয়ে গেছে এই অধ্যায়ের উপর। না, এটা 4র্থ ক্লাস, কাজে অনেকে বিরক্তের কারণ হতে পারে যে এত ছোট একটি অধ্যায়, প্রথম অধ্যায়, এটার এত ক্লাস কেন। কিন্তু তারপরে এখানে অনেকগুলো এমসিকিউ তোমাদের একটু ধরিয়ে দিই। কোপার্নিকাস একজন বিজ্ঞানী, সনটা এমনি পড়ে রেখো। সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন তিনি, এই যে সৌরজগতের ধারণা দিয়েছিলেন কোপার্নিকাস। তারপরে আসো গ্যালিলিও একজন বিজ্ঞানী, তিনি গাণিতিক সূত্র দিয়ে তোমার সৌরজগতের ধারণার এটা প্রমাণ করছিলেন। গ্যালিলিওকে আধুনিক পদার্থবিজ্ঞানের জনকও বলা হয়। দেখো গ্যালিলিওকে, এই যে গ্যালিলিওকে আধুনিক পদার্থবিজ্ঞানের জনক বলা হচ্ছে। সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা হওয়ার কারণে তিনি চার্চের কবনালয়ে পড়ছিলেন। সেই সময় চার্চের যারা ছিলেন পাদ্রী, তাদের কোপানলে পড়ছিলেন, সেই জন্য তাকে গ্রীবন দিয়ে কাটাতে হয়। এই সূর্যকে কেন্দ্র করে যে পৃথিবী ঘুরছে, এইসব কথাগুলো সে সময় বেশ উনি বলার কারণে উনি ওদের কোপানলে পড়ছিলেন, এটা তারা পছন্দ করে নাই এবং তাকে গৃহবন্দী হয়ে কাটাতে হয়েছিল। নিউটনের কথা তোমরা জানো, নিউটন 1687 খ্রিস্টাব্দে বলবিদ্যার 3টি এবং মহাকর্ষ বলের সূত্র প্রকাশ করেছেন। তোমরা ইতিমধ্যে মহাকর্ষ সূত্র পড়েছো, এটার আবিষ্কর্তা নিউটন ছিলেন। সেটা কি পড়ছো সেটা তোমাদের নিশ্চয় মনে আছে। এই মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অন্যকে আকর্ষণ করছে। এই আকর্ষণ বল কিভাবে করে, এদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে, এদের ভরের উপর নির্ভর করে। এগুলো নিয়ে আমাদের আলোচনা আছে, তোমরা যদিও পড়ে আসছো আগের ক্লাসে, এখানে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আচ্ছা, বিজ্ঞানী নিউটন আর লিবনিজ এই দুজন মিলে গণিতের একটা শাখা ক্যালকুলাস, তোমরা এটা বড় হলে পড়বে, ইন্টারে গিয়ে ক্যালকুলাস আবিষ্কার করছিলেন। এটা খুবই একটা সুন্দর গণিত, তোমরা এটা পরবর্তী ক্লাসে পড়তে পারবে। এখানে আমরা কোপার্নিকাস, তারপরে গ্যালিলিও আর নিউটনের আমরা 3টা ছবি এখানে দেখতে পাচ্ছি।
কাউন্ট রামফোর্ড বলে একজন বিজ্ঞানী, তিনি তাপের ধারণা দিয়েছিলেন। তাপ যে শক্তি, তাপকে যে রূপান্তর করা যায়, এটা কাউন্ট রামফোর্ড দেখাইছিলেন। এগুলো নিয়ে আমাদের এখানে তাপ অধ্যায় আছে, সে অধ্যায়ে বিস্তারিত আলোচনা হবে। আরেকজন লর্ড ক্যালভিন, ক্যালভিনের নাম তোমরা শুনে থাকতে পারো। ক্যালভিন উনি একজন বিখ্যাত বিজ্ঞানী, যিনি তাপের উপর গবেষণা করছিলেন, এবং ওনার নামে একটি স্কেলও আছে, ক্যালভিন স্কেল, এটা আমরা পড়বো সামনে। তারপরে আসুন 1800 সালে ভোল্টা বলে একজন বিজ্ঞানী, ভোল্টা, তিনি বৈদ্যুতিক ব্যাটারি বা বৈদ্যুতিক কোষ, আমরা এখন যে ব্যাটারি ব্যবহার করি সেটা আবিষ্কার করছিলেন। এর পরবর্তীতে অরেস্টেড 1820 সনে, 20 বছর ব্যবধানে অরেস্টেড বলে একজন বিজ্ঞানী, তিনিও সেটার উপর গবেষণা করছিলেন। 1831 সালে ফ্যারাডে বলে একজন বিজ্ঞানী, ফ্যারাডে এবং হেনরি, ওই অরেস্টেড এবং ভোল্টা, তারা যে তত্ত্ব দিছিলেন সেগুলো নিয়ে গবেষণা করে ফ্যারাডে এবং হেনরি আরেকটি তত্ত্ব দিছিলেন। তত্ত্বগুলো নিয়ে আমাদের বিদ্যুৎ অধ্যায়ে আলোচনা হবে। তবু এখানে একটুখানি আলোচনা আছে, চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করে বিদ্যুৎ তৈরি করা যায়, মানে চুম্বক থেকে কি করে বিদ্যুৎ তৈরি করে সেটাও তারা গবেষণা করে দেখিয়েছিলেন। 1864 সালে ম্যাক্সওয়েল তার বিখ্যাত সমীকরণ, ম্যাক্সওয়েলের সমীকরণ দিয়ে বিদ্যুৎ এবং চুম্বক ক্ষেত্রকে একই সূত্রের মধ্যে এনে তিনি বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ বা আবেশ তৈরি করছেন। বিদ্যুৎ চুম্বকীয় ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ মানে ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আবিষ্কার করছেন ম্যাক্সওয়েল 1864 সনে, যেটা চলাচল করার জন্য কোনো মাধ্যম দরকার হয় না। আমরা জানি তরঙ্গ বা ঢেউ চলাচলের জন্য মাধ্যম লাগে, তেমন যেমন বাতাসের তরঙ্গ, পানির তরঙ্গ, এগুলো মাধ্যম লাগে, মাধ্যমের ভিতর দিয়ে যায়। কিন্তু 1864 সনে ম্যাক্সওয়েল সর্বপ্রথম আবিষ্কার করেন যে তরঙ্গ মাধ্যম ছাড়াও যেতে পারে, এটাকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলা হয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আধুনিক পদার্থবিজ্ঞান সর্বশেষ, আধুনিক পদার্থবিজ্ঞান বর্তমানে আমরা যে যুগে আছি সেটা আধুনিক পদার্থবিজ্ঞান। 19 শতাব্দীর শুরু থেকে বিজ্ঞানীরা এটা নিয়ে অনেক আগে থেকে গবেষণা শুরু করছেন, কিন্তু 19 শতাব্দীর শেষের দিকে তারা কিছুটা ধারণা পেতে শুরু করলেন। 1803 সালে ডাল্টন পারমাণবিক তত্ত্ব দিয়েছিলেন। 1897 সালে থমসন পরমাণুর ভিতরে ইলেকট্রন বলে একটা কণা আবিষ্কার করেছিলেন থমসন। 1911 সালে রাদারফোর্ড প্রোটনের ধারণা দিয়েছিলেন, পরমাণুর কেন্দ্রের ধারণা দিয়েছেন তিনি। কেন্দ্রের মধ্যে নিউক্লিয়াস আছে এবং পজিটিভ চার্জধর্মী কণা তিনি রামফোর্ড দেখিয়েছিলেন, যার নাম ছিল প্রোটন। আবার তার মধ্যে 1932 সনে, 1932 সনে, এটা আরো পরের কথা, আচ্ছা একটু পরে আসি। আমরা জানি পরমাণুর কেন্দ্রে প্রোটন ছাড়াও নিউট্রন রয়েছে, নিউট্রনের ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী চ্যাডউইক। তো এখানে আরো কিছু তথ্য, এগুলো একটু তোমরা এমসিকিউর জন্য পড়ো। 1900 সালে ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করছিলেন। এগুলো নিয়ে আলো অধ্যায়ে আমরা তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব আর কি। তারপরে আসো এখানে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময় অনেক কিছু আবিষ্কার করছেন। তার মধ্যে এখানে বিজ্ঞানী বসু কোয়ান্টাম সংক্রান্ত তত্ত্বকে জনক হিসেবে অভিহিত করা হচ্ছে, এবং তার নাম অনুসারে তার অবদানের স্বীকৃতি স্বরূপ মৌলিক কণাকে বোজন নামে আখ্যায়িত দেওয়া হয়েছে। বোস থেকে বোজন। 1900 থেকে 1930 সাল পর্যন্ত হাইজেনবার্গ, শ্রোডিঙ্গার, ডিরাক সহ অনেক বড় বড় বিজ্ঞানী মিলে তার কোয়ান্টাম তত্ত্ব প্রতিষ্ঠা করছিলেন। এই যেগুলো এমসিকিউ এর জন্য লাগবে, এই বিজ্ঞানীদের নামগুলো একটু জেনে নাও তোমরা। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গে বাহক, মানে এটা বহন করার জন্য ইথার নামক একটা মাধ্যমের কল্পনা করা হয়েছিল, কিন্তু যেটা মাইকেলসন এবং মোরলে, এই দুইজন বিজ্ঞানী এটা গবেষণা করে দীর্ঘ 12টি বছর গবেষণা করে ইথার নামক কোনো মাধ্যমের সন্ধান পান নাই। কাজে ইথার নামক এরকম কাল্পনিক কোনো মাধ্যম নেই। 1905 সনে জগৎ বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটি ব্যাখ্যা করছিলেন, এবং এই থিওরি রিলেটিভিটি থেকে চমকপ্রদ
সূত্র E is equal to mc স্কয়ার। তোমরা এটা অনেক জায়গায় দেখতে পাবে। E is equal to mc স্কয়ার এই ফর্মুলাটা। E মানে এনার্জি, m মানে পদার্থের ভর, c মানে আলোর দ্রুতি মানে আলোর বেগ। আমরা বেগ আর দ্রুতিতে একটু পার্থক্য আছে, এটা পরের ক্লাসে আলোচনা হবে। পরের অধ্যায়ে আলোচনা হবে। c আলোর দ্রুতি, এটাকে বর্গ করতে হবে। অর্থাৎ কোনো বস্তুর মধ্যে কি পরিমাণ এনার্জি আছে সেটা বের করার জন্য এই ফর্মুলাটা ব্যবহার করা যাবে। E is equal to mc স্কয়ার, এটা বিখ্যাত সূত্র, আমরা পরবর্তীতে নিয়ে আলোচনা করব। এখানে আইনস্টাইন এবং সত্যেন্দ্রনাথ বসু দুজন বিজ্ঞানীর ছবি আমরা দেখতে পাচ্ছি। 1895 সালে রন্টগেন এক্স-রে আবিষ্কার করেন। এটা এমসিকিউর জন্য পড়ো। 1896 সালে বেকেরেল দেখেন যে পরমাণু কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণ বেরোচ্ছে। এগুলো বিস্তারিত আমরা ওই বিভিন্ন অধ্যায়ে সামনে আমরা আলোচনা, আধুনিক পদার্থবিজ্ঞান একটা অধ্যায় আছে আমাদের, সেখানে আমরা আলোচনা করব যে বেকেরেল দেখলেন যে কিছু কিছু পদার্থ আছে যাদের নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে মাঝখানে কেন্দ্র এবং অবিরাম আলফা বিটা গামা রে বেরোচ্ছে। এই আলফা বিটা গামা রে এখন নামটা বলতে চাইনি, তবু বললাম যে একটু ধারণা, এটাকে তেজস্ক্রিয়তা বলি আমরা। এগুলো কিভাবে হয়, কেমন করে হয়, সেটা আমরা আধুনিক পদার্থবিজ্ঞানে আলোচনা হবে। তো সাম্প্রতিক পদার্থবিজ্ঞানে ইলেকট্রনিক্স এবং আধুনিক পদার্থবিজ্ঞান এগুলোর কারণে এগুলির মাধ্যমে এগুলিতে আলোচনা হয়েছে। আমরা বিভিন্ন আধুনিক যে যন্ত্রপাতি ব্যবহার করি তার মধ্যে শক্তিশালী স্কেলেটর, তোমরা বিভিন্ন মার্কেটে যাও স্কেলেটর দেখতে পাও, সেখানে এগুলো কেমন করে চলে, কিভাবে এটা আবিষ্কার হয়, এগুলো নিয়ে কথাবার্তা আছে এখানে। তারপরে হিগস এর বোসন কণা, যেটা আমরা একটু আগে বললাম বোসনের নাম, এটা কিভাবে কি করে সেগুলো নিয়ে খুব ছোট ছোট আলোচনা, এগুলো এখানে বড় আলোচনা করে নাই এখানে। 1924 সালে হাবল বলে একজন বিজ্ঞানী, তিনি বলছেন কি বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার ক্রমশ দূরে চলে যাচ্ছে এবং বড় হচ্ছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের একে একে দূরে দূরে চলে যাচ্ছে। গ্যালাক্সি মানে মহাকাশে যে নক্ষত্রগুলো আছে এগুলো পরস্পর একটা থেকে একটা দূরে চলে যাচ্ছে। অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। বিশ্ব ব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে, এটা এই ভাবার কারণ এটা নয় যে বিশ্ব ব্রহ্মাণ্ড বড় হয়ে যাচ্ছে, আকাশ বড় হয়ে যাচ্ছে, তা কিন্তু না। অর্থাৎ এটার মধ্যে যে সমস্ত গ্যালাক্সি গুলো আছে, যেগুলো নক্ষত্র, গ্রহ, এগুলো সম্পর্কে মানুষ বেশি বেশি জানতেছে এবং জানার কারণে আমরা বেশি জ্ঞান পাচ্ছি এখান থেকে, সেটা আমাদের জ্ঞানের পরিধিটা ধীরে ধীরে বড় হচ্ছে। এরপরে স্টিফেন হকিং এর, তোমরা হয়তো নাম শুনেছ স্টিফেন হকিং এর নাম। তিনি বিগ ব্যাং নামে একটা থিওরি দিয়েছিলেন, যেটা বইতে পাওয়া যায়। এই বইটা কিনতেও পাওয়া যায়, বিগ ব্যাং, অর্থাৎ এখানে পৃথিবীর সৃষ্টির রহস্য এখানে পাওয়া যায়। বিশ্বব্রহ্মাণ্ড কি করে সৃষ্টি হয়েছে বিগ ব্যাং এর মধ্যে তিনি ধারণা দিয়েছেন। মোটামুটি এখানে এই পর্যন্তই। আমাদের বাংলাদেশের একজন বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু, তোমার নাম শুনে থাকবে। তিনি স্যার জগদীশ চন্দ্র বসু, তিনি পদার্থবিজ্ঞানী ছিলেন এবং তিনি জীববিজ্ঞানীও ছিলেন। তোমরা হয়তো জানো গাছের যে প্রাণ আছে, গাছের রেসপন্স করে উদ্দীপকের সাড়া দেয়, এটা স্যার জগদীশ চন্দ্র বসু সর্বপ্রথম এটা দেখিয়েছিলেন। তো জগদীশ চন্দ্র বসুর পূর্বপুরুষেরা আমাদের ঢাকা জেলার বিক্রমপুরের জন্মগ্রহণ করছিলেন, রারিহেল গ্রামে। এখানে দেখতে পাচ্ছি গ্রামের নামটা সবই আছে। 1858 সনের 30 নভেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন ময়মনসিংহে। তার বাবা জগদীশ চন্দ্র ফরিদপুর জেলার একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। লেখাপড়া শুরু করেছিলেন ফরিদপুর, অর্থাৎ ওনার একটু জীবন ইতিহাস সেখানে পাচ্ছি আমরা। তিনি বিএ পাশ করার পর ইংল্যান্ডে চলে গেছেন এবং সেখান থেকে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেছিলেন। 1885 খ্রিস্টাব্দে তিনি প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞান বিষয়ে অধ্যাপনা শুরু করেছিলেন। যাই হোক, কিভাবে বিদ্যুতের তার ছাড়া কি করে সিগন্যাল, রেডিও সংকেত এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো যায়, তিনি গবেষণা করে প্রথমে সেটা আবিষ্কার করছিলেন। 1895 সালে তিনি কিভাবে দূরবর্তী স্থানে রেডিও সংকেত পাঠানো যায়, মাইক্রোওয়েভ তৈরি করে তিনি কিভাবে বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো মাধ্যম ছাড়া তরঙ্গ পাঠানো যায়, সেটাই রেডিও তরঙ্গ যেটাকে আমরা বলি, সেটা তিনি ব্যবহার করে দেখিয়েছিলেন।
কাজে এটা একটা নতুন ধরনের আবিষ্কার এবং বলতে গেলে এটা জগৎ বিখ্যাত একটি আবিষ্কার, যেটা হওয়ার পরে, যেটা আবিষ্কারের পরে পৃথিবীতে তোমার রেডিও, টেলিভিশন, ধীরে ধীরে মোবাইল, এগুলো সবগুলো এই প্রযুক্তিতে কাজ করে। রাডার, ইন্টারনেট সবগুলো বলতে গেলে এই প্রযুক্তিতে কাজ করে থাকে তাদের চুম্বক তরঙ্গের মাধ্যমে। তারপরে আসুন, উদ্ভিদ নিয়েও জগদীশ চন্দ্র বসু অনেক কাজ করছেন। তিনি ক্র্যাচকোগ্রাফ বলে একটা যন্ত্র আবিষ্কার করছিলেন, যেটা দিয়ে উদ্ভিদের নড়াচড়া, উদ্ভিদের জীবন আছে যে সেটা, উদ্ভিদের বৃদ্ধি, এগুলো সবগুলো রেকর্ড করা যায় এটার সাহায্যে। এখানে একটা প্রয়োজনীয় তথ্য আছে, দেখো 1917 সালে শরীরতত্ত্ব নিয়ে, উদ্ভিদের শরীরতত্ত্ব, উদ্ভিদের শরীরতত্ত্ব নিয়ে গবেষণা করে তিনি কলকাতার বসু মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। কলকাতার বসু মন্দির জগদীশ চন্দ্র বসু প্রতিষ্ঠা করছেন। জগদীশ চন্দ্র বসুর বাংলা লেখা রচনা বলে অব্যক্ত নামক একটা গ্রন্থ রয়েছে, উল্লেখযোগ্য গ্রন্থ। আর এছাড়া উদ্ভিদ সম্পর্কে তার আরেকটি গ্রন্থ আছে, রেসপন্স ইন দি লিভিং এন্ড নন লিভিং। পদার্থবিজ্ঞান আমরা কেন পড়বো, কি কারণে পড়বো? প্রকৃতির রহস্য উদ্ঘাটন করা। প্রকৃতিতে কত কিছু ঘটতেছে, অনেক কিছু ঘটে। এই যে তোমাদের চুম্বকের কথা বলছি, এটা কি করে তৈরি হয়, এটার মধ্যে শক্তি কোথা থেকে আসে, এটা একটা উদাহরণ আর কি। এরকম প্রকৃতিতে নানা রকম যে ঘটনাগুলো ঘটতেছে, এগুলো পদার্থবিজ্ঞানের মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারবো। পদার্থবিজ্ঞান পড়লে, পদার্থবিজ্ঞান যদি পড়া হয়, তাহলে এই প্রকৃতিতে যা যা ঘটে এগুলো আমরা জানতে পারবো। ইলেকট্রিসিটি, বিদ্যুৎ, যে চুম্বক যে আকর্ষণ করে, মজার কাণ্ড, তার ভিতরেও বিদ্যুৎ কাজ করে। এটা কোথা থেকে বিদ্যুৎ আসে, কি করে আসে, ভিতরের ঘটনা কি, এগুলো আমরা জানতে পারবো। তারপরে পদার্থের মধ্যে যে খুব ক্ষুদ্রতম অংশ, পদার্থের পরমাণু, অণু প্রথমে, তারপর পরমাণু। পরমাণু ভাঙলে তার ভিতরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে, সেখানে আবার বল থাকে, দুর্বল নিষ্ক্রিয় বল, সবল নিষ্ক্রিয় বল। এই ধরনের তথ্যগুলো আমরা পদার্থবিজ্ঞান পাঠ করে জানতে পারবো। প্রকৃতির নিয়মগুলো জানা। প্রকৃতির নিয়মের মধ্যে তুমি দেখো, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, তাহলে এখন সূর্য ফিক্সড, এটা প্রকৃতির নিয়ম। দিন, সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, যে কোনো কিছু উপরের থেকে ফেলে দিলে এটা নিচের দিকে পড়ছে। নিচের দিকে বলতে পৃথিবীর কেন্দ্রের দিকে পড়ছে, এটাকে আমরা মাধ্যাকর্ষণ বল বলি, মাধ্যাকর্ষণ শক্তি বলি। কেন সেটা হয়, কিভাবে সেটা হয়, আবার এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু পরস্পরকে আকর্ষণ করে, এই সমস্ত তথ্যগুলো আমরা পদার্থবিজ্ঞান পাঠ করে জানতে পারবো। এবং এগুলো প্রকৃতির নিয়ম, এটা আমরা তৈরি করিনি, এটা প্রকৃতিতে হচ্ছে, সেটা সেটা আমরা পদার্থবিজ্ঞান পাঠ করে জানতে পারবো। প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিজ্ঞান। আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটি থেকে E=mc² ধারণা তোমাদের বলছিলাম, এটা করে দেখিয়েছিলেন যে কিভাবে বস্তুর ভরকে, এই যে m হচ্ছে বস্তুর ভর, কিভাবে এনার্জিতে রূপান্তর করা যায়। m হচ্ছে বস্তুর মাস, আর E হচ্ছে এনার্জি। ভরকে কি করে শক্তিতে রূপান্তর করা যায়, এটা আইনস্টাইন দেখিয়েছেন তার এই ফর্মুলা ব্যবহার করে। হ্যাঁ, তারপরে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 1938 খ্রিস্টাব্দে অটো হান আর স্ট্রেসম্যান, এই দুজন বিজ্ঞানী একটি নিউক্লিয়াসকে ভেঙে, নিউক্লিয়াসের ভর যেটা, সেটা কি করে শক্তি বের হয় সেটাও তারা করে দেখিয়েছেন। তবে এটা ভালো কাজে ব্যবহার করলে ভালো। আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, দ্বিতীয় মহাযুদ্ধ, হিরোশিমা এবং নাগাসাকিতে যে বোমা মেরে অনেক মানুষ হত্যা করছিল তারা অ্যাটম বোমের মাধ্যমে, সে অ্যাটম বোমের এই ফর্মুলা কাজ করছিল, E=mc²। এটা ভালো নয়, এটা ভালো কাজ নয়। যাই হোক, আমরা ইতিহাসটা একটু বললাম। তো আমাদের বর্তমানে পাবনার রূপপুরে
একটা নিউক্লিয় বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে, যেখান থেকে আমরা বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করতে পারবো। তোমরা হয়তো জেনে থাকবে রিঅ্যাক্টর, নিউক্লিয় পাওয়ার পয়েন্ট বা নিউক্লিয় রিঅ্যাক্টরে ইউরেনিয়াম জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এটা তেজস্ক্রিয় পদার্থ। এগুলো নিয়ে আমাদের পরবর্তী বিভিন্ন অধ্যায়ে এগুলো নিয়ে আলোচনা হবে। আচ্ছা, এখানে একটা তোমাদের দলীয় কাজ আছে, যদিও এগুলো এমনি ক্লাসের মধ্যে করা, পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ কিভাবে হয়েছে সেটি নিয়ে একটা পোস্টার তৈরি করা। আসলে করতে পারলে করবে, কিন্তু এটা এখানে আলোচনা হয়েছে একটু। নিজে করার মধ্যে একটা কাজ আছে তোমাদের জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানেই শেষ করতে চাই। যেগুলো পড়া হচ্ছে এগুলো একটু ভালো করে তুমি রিভিশন দিবে, একটু মনোযোগ দিয়ে দেখবে। শেষ করছি। ধন্যবাদ সকলকে। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো সবাই।